আছে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। বাংলাদেশে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। বাংলাদেশের রাষ্ট্র ও সরকার ব্যবস্থার মধ্যে দেখো আমরা সংবিধান সম্পর্কে সবাই কিন্তু অবগত, তাই না? আমরা সংবিধান কি, আমরা সংবিধান জানি না? যেমন জানো একটা সংবিধান হচ্ছে কিন্তু রাষ্ট্র পরিচালনা। একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে তার যে মূল যে দলিল, এই দলিলটাই হচ্ছে সংবিধান। যেমন দেখো একটা বিল্ডিং তৈরি করতে গেলে কিন্তু কি লাগে? একটা পরিকল্পনা লাগে, একটা প্ল্যান লাগে, একটা ইঞ্জিনিয়ারদের একটা প্ল্যান করতে হয়। প্ল্যান করার পরে সেই প্ল্যান অনুযায়ী বিল্ডিংটা শুরু করতে হয়। কোথায় রুম হবে, কোথায় বারান্দা হবে, কোথায় কিভাবে অনেক কিছু নিয়ম নিয়ম ফলো করে তারপরে একটা বিল্ডিং তৈরি করতে হয়। ঠিক তেমনই রাষ্ট্র পরিচালনার জন্যও বিশাল রাষ্ট্র, এই রাষ্ট্র পরিচালনা করতে গেলেও একটা প্ল্যান দরকার। এটাই মুখের কথাটা রাষ্ট্র পরিচালনা হবে, যে কোনো জিনিসের একটা প্ল্যান লাগে। রাষ্ট্র পরিচালনার যে প্ল্যান, যে পরিকল্পনা, এই পরিকল্পনার যে দলিল, এটি হচ্ছে সংবিধান। এই সংবিধান না ঠিক হলে, সংবিধান অনুসরণ না করলে, সংবিধান মেনে না করলে কিন্তু রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে না। এই সংবিধানে কি থাকে, এই সরকার কিভাবে পরিচালিত হবে, নাগরিক হিসাবে আমরা কি কি দায়িত্ব পালন করবো, নাগরিকরা কি কি অধিকার ভোগ করবে, সরকারের বিভিন্ন বিভাগ কিভাবে তাদের ক্ষমতা বন্টন করা হবে, কিভাবে তারা কাজ করবে, এসব কিছু একসাথে লিপিবদ্ধ করা থাকে এই সংবিধানে। অর্থাৎ তাহলে কি দেখা যাচ্ছে, সংবিধান ছাড়া কিন্তু আমরা চলতে পারবো, সংবিধান ছাড়া রাষ্ট্র চলতে পারবে না। আমরা এখন এই সংবিধান যে রচনা হলো, এই সংবিধান কিভাবে আসলো এটা সম্পর্কে একটু জানবো। তাহলে আমরা কি আজকে আমাদের আলোচনা বিষয় কি আসছে? সংবিধান। আমাদের আজকে আলোচনা বিষয় হচ্ছে সংবিধান। এই সংবিধান কিভাবে রচনা হলো, কবে থেকে রচনা হলো সংবিধান রচনা শুরুর যে কাহিনী আমরা একটু জানি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন কবে? 1971 সালের 26শে মার্চ, তাই না? দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর আমাদের 16ই ডিসেম্বর এই স্বাধীনতা আমরা অর্জন করি। আমাদের বাংলাদেশ স্বাধীন দেশে পরিণত হয়। আমরা পরাধীন ছিলাম, স্বাধীন দেশে আমরা পরিণত হলাম। 1972 সালের 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনে, 71 সালে বিজয় লাভ করার পর 16 ডিসেম্বর 1972 সালের 10 এপ্রিল গণপরিষদের যে প্রথম অধিবেশন হয়, এই অধিবেশনে ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। তাহলে পদে শুরু হলো, প্রথম পদে শুরু হলো 10 এপ্রিল 1972 সালের 10 এপ্রিল 1972 সালের 10 এপ্রিল একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এখানে সভাপতি কে থাকেন? ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে একটি সংবিধান, প্রথম অধিবেশনে একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। কমিটি 6 মাসের মধ্যে খসড়া সংবিধান প্রণয়ন করে। এই যে কমিটি গঠন করা হয় 17 এপ্রিল 10 এপ্রিল 1972 সালে, এই সভাপতির নেতৃত্বে একটা খসড়া যে কিভাবে কি চলবে, কোথায় কিভাবে বন্টন করা হবে, কোন কাজ কিভাবে হবে, সমস্ত কিছু দেখে একটা খসড়া সংবিধান গঠন করা হয়। 1972 সালে 30 অক্টোবর গণপরিষদে এটি আলোচিত হয়। শুরু হলো কবে? 10 এপ্রিল। আর 1972 সালে 30 অক্টোবর
এই 1972 সালে 30 অক্টোবর গণপরিষদে এই যে সংবিধানটা একটা খসড়া করা হয়, এটি 1972 সালের 30 অক্টোবর গণপরিষদে এটি আলোচিত হয়। অবশেষে এই বছরের অবশেষে এই 1972 সালের 4 নভেম্বর এটা এই তারিখে গণপরিষদে আলোচনা করা হয়। এবার 4 নভেম্বর এটি অবশেষে একটি চূড়ান্তভাবে সংবিধান হিসাবে ঘোষণা করা হয় 4 নভেম্বর। তাহলে দেখা যাচ্ছে আমাদের শুরু হলো কবে? 1972 সালের 10 এপ্রিল প্রথম শুরু হয়। তারপরে 1972 সালের 30 অক্টোবর সেটিকে আবার একটা খসড়াভাবে তৈরি করা হয়। তারপরে যে 1972 সালের 4 নভেম্বর যে একটি চূড়ান্ত সংবিধান অনুমোদন করা হয়। দেখো এই সংবিধান সম্পর্কে যখন বঙ্গবন্ধু যুদ্ধের পরে উনি আসতে দেশ গঠন করলেন, তখন এই সংবিধানের গুরুত্ব কিন্তু অবশ্যই বঙ্গবন্ধু সেটি বলেছিলেন যে এই সংবিধান হলো কি, এই সংবিধান লাখো শহীদের রক্তের বিনিময়ের পরে এই সংবিধান আমরা তৈরি করেছি। অর্থাৎ এই সংবিধানের অবমাননা কখনোই আমরা করব না। এটি আমাদের কাছে একটি পবিত্র দলিল। বঙ্গবন্ধু তখনই কিন্তু বলে দিয়েছেন এটি আমাদের কাছে একটি পবিত্র দলিল। এখন এই সংবিধান কিন্তু আসলে পবিত্র দলিল, ঠিক আছে, এটি কিন্তু অপরিবর্তনশীল নয়, পরিবর্তন হতে পারে। দেশের প্রয়োজনে, সার্বিক অবস্থার প্রয়োজনের দিকে নজর দিয়ে সংবিধান পরিবর্তন হতে পারে। এ পর্যন্ত আমাদের বাংলাদেশের যে সংবিধান এ পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে। কতবার? 17 বার। 17 বার আমাদের সংবিধান সংশোধন হয়েছে। সংবিধানের যে সর্বশেষ সংশোধনী অর্থাৎ 17 নম্বর যে সংশোধনী এটি হয় 8 জুলাই 2018। 8 জুলাই 2018 এটি হচ্ছে সর্বশেষ সংবিধানের সংশোধনের তারিখ। তাহলে আমরা সংবিধান সম্পর্কে কি জানলাম? আমরা সংবিধান সম্পর্কে জানলাম যে সংবিধান হলো যে কোনো একটি দেশের মূল দলিল। সংবিধান ছাড়া কোনো দেশ রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। তো আমাদের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের যে বাংলাদেশ শুরু হয়েছে 1971 সালের যুদ্ধের পর, তারপরে আমরা বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশের যে সংবিধান দেশ স্বাধীনের পরে তারপরে সংবিধান তৈরি করা হয়েছে। এই সংবিধানের শুরু কোথা থেকে? 1971 সালে আমাদের 16 ডিসেম্বর স্বাধীনতা অর্জন। তারপরে 1972 সালের 10 এপ্রিল প্রথম সংবিধান তৈরি। তারপরে কাজ সভাপতিতে ডক্টর কামাল হোসেনের সভাপতিতে 1972 সালের 30 অক্টোবর সেটিকে হিসেবে একটা খসড়া তৈরি করা হয়। তারপরে 1972 সালের 4 নভেম্বর সেটি একটি চূড়ান্ত সংবিধান রূপ ধারণ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1972 সালের 4 নভেম্বরে চূড়ান্তভাবে একটি সংবিধান আমাদের বাংলাদেশের জন্য আমরা অনুমোদিত আকারে দেখতে পাই। এই সংবিধান কতবার সংশোধন করা হয়েছে? এ পর্যন্ত 17 বার। সর্বশেষ যে সংশোধনী হয়েছে সেটি হলো 8 জুলাই 2018। তো বন্ধুরা, তোমরা দেখো এই যে সংবিধান, এই সংবিধানের কতগুলো বৈশিষ্ট্য কিন্তু আছে। সংবিধান, আমরা যে সংবিধান চিনব, সংবিধানের বৈশিষ্ট্য, সংবিধান যে আমরা পাই, এগুলো তো থাকতে হবে। সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি কি আমরা একটু জেনে নিই। সংবিধানের বৈশিষ্ট্য প্রথম হলো গণপ্রজাতন্ত্রী সরকার। প্রথম বৈশিষ্ট্য 1 নম্বর হলো গণপ্রজাতন্ত্রী সরকার।
তোমরা একটু মনোযোগী হও। প্রথম হলো গণপ্রজাতন্ত্রী সরকার, সংসদীয় পদ্ধতির সরকার, সরকার। 3 নাম্বার লিখিত সংবিধান, 4 রাষ্ট্রীয় মূলনীতি, 5 রাষ্ট্রধর্ম, 6 জাতি ও জাতীয়তা, 7 এককেন্দ্রিক সরকার। প্রিয় বন্ধুরা, আমরা আজকে সংবিধানের 14টি বৈশিষ্ট্য রয়েছে, আমরা আজকে সংবিধানের 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমরা প্রথম বৈশিষ্ট্য কি দেখতে পাচ্ছি? আমরা প্রথম বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী সরকার। বাংলাদেশ কি একটি স্বাধীন সার্বভৌম দেশ, তাই না? একটি স্বাধীন সার্বভৌম দেশ। সেই জন্যে বাংলাদেশের সংবিধানের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য থাকবে যে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র হিসাবে তার একটা পরিচিতি থাকবে। এটি হচ্ছে সংবিধানের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য, যে যেহেতু বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, সেহেতু স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে গণপ্রজাতন্ত্রী সরকার হিসাবে তার একটা পরিচিতি থাকবে। 2 নাম্বার কি আসছে? সংসদীয় পদ্ধতির সরকার। বাংলাদেশে মন্ত্রিপরিষদ শাসিত সংসদীয় পদ্ধতির সরকার শাসন ব্যবস্থা চালু থাকবে। কি থাকবে? মানে রাজতন্ত্র না, এখানে থাকবে মন্ত্রী পরিষদ শাসিত বা সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থা। এই পদ্ধতিতে কি থাকবে? প্রকৃত ক্ষমতা থাকবে প্রধানমন্ত্রীর হাতে। অর্থাৎ আমাদের বর্তমান যে ব্যবস্থা সেটি, যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার হাতেই থাকবে, ওনার হাতে আছে প্রকৃত ক্ষমতা। তো সংবিধানের বৈশিষ্ট্যের মধ্যে এটি আরেকটি বৈশিষ্ট্য, যে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে। অর্থাৎ সংসদীয় পদ্ধতির সরকারের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে মন্ত্রিপরিষদ শাসিত সরকার থাকবে, কিন্তু সর্বময় ক্ষমতা থাকবে প্রধানমন্ত্রীর হাতে। 3 নাম্বার কি আসছে? লিখিত সংবিধান। এই যে সংবিধান, এই সংবিধান কি একটি রাষ্ট্রের দলিল। আমরা শুরুতেই বলেছি যে সংবিধানটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার একটি মূল দলিল। এই যে সংবিধানটা, এটি 11 ভাগে বিভক্ত থাকবে। এটি হচ্ছে সংবিধানের যে নিয়ম, এটা সংবিধানটা 11 ভাগে বিভক্ত থাকবে এবং এতে 153টি অনুচ্ছেদ ও একটি প্রস্তাবনা থাকবে। তাহলে এই যে 11টি ভাগে লিখিত সংবিধান, এই লিখিত সংবিধানটা কি হবে? 11টি ভাগে বিভক্ত থাকবে, 11টি ভাগে বিভক্ত, আর 153টি অনুচ্ছেদ থাকবে সংবিধানে। তাহলে আমরা সংবিধান সম্পর্কে কি জানলাম? যে সংবিধান এমন একটা দলিল যেটি 11টা ভাগে ভাগ করা। এটা কিন্তু 11টা ভাগে ভাগ করা, আর সেখানে 153টি অনুচ্ছেদ থাকবে। এটা সংবিধান চেনার একটা উপায়, যে সংবিধানে 11টা ভাগে বিভক্ত থাকবে আর 153টি অনুচ্ছেদ থাকবে। তো 4 নম্বরে আমরা যাই, রাষ্ট্রীয় মূলনীতি। রাষ্ট্রীয় মূলনীতি রাষ্ট্র পরিচালনার জন্যে, যে কোনো রাষ্ট্র পরিচালনার জন্য কিন্তু মূলনীতি থাকা চাই, তাই না? নীতি নির্ধারণ করা না থাকলে কোনো রাষ্ট্র কোনো কিছুই পরিচালনা করা সম্ভব না। যে কোনো কিছু পরিচালনার আগে তার একটা মূল নীতি আগে নির্ধারণ করে নিতে হয়। তো ঠিক তেমনই সংবিধানেরও একটা বৈশিষ্ট্য হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার মূল নীতি থাকবে। এই মূল নীতি কি কয়টা থাকবে? বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় পরিচালনার মূল নীতি হলো 4টি। এই মূল নীতি হলো 4টি। আমরা সবাই একটু কম বেশি জানি
এই 4টি মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এই 4টি মূলনীতি আমাদের সংবিধানের মধ্যে অবশ্যই থাকতে হবে। জাতীয়তাবাদ থাকতে হবে। তোমার মধ্যে যদি তোমার জাতীয়তাবাদ না থাকে তাহলে তোমার সংবিধানের কোনো মূল্য থাকবে না। সমাজতন্ত্র থাকবে, গণতন্ত্র থাকবে, আমাদের গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র থাকবে। আর তোমার মধ্যে অবশ্যই, আমার মধ্যে অবশ্যই ধর্ম নিরপেক্ষতা থাকতে হবে। আমরা সবাই জানি আমাদের অসাম্প্রদায়িক দেশ, আমাদের মধ্যে ধর্ম নিরপেক্ষতা থাকতে হবে। তাই আমাদের রাষ্ট্র পরিচালনার, আমাদের সংবিধানের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো রাষ্ট্রীয় মূলনীতি। এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে কি আছে? এরপরে আছে তোমার রাষ্ট্রধর্ম। রাষ্ট্রধর্ম সংবিধানে, আমাদের সংবিধানে প্রত্যেকটা রাষ্ট্রে একটা রাষ্ট্রীয় ধর্ম কিন্তু থাকে। তারপরেও এক একটা দেশে বিভিন্ন ধর্মের লোক বাস করে না? আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, অনেক অনেক ধর্মের লোক কিন্তু আমাদের দেশে বাস করে। তারপরেও আমাদের দেশ বাংলাদেশ, আমাদের যে রাষ্ট্র, এই রাষ্ট্রের একটা মানে রাষ্ট্রীয় একটা ধর্ম থাকবে। সেই রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে আমাদের কি? ইসলাম। ইসলামকে আমাদের সংবিধানে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এছাড়া আমাদের অন্য ধর্মের লোকেদের প্রতিও আমরা যাতে করে অসাম্প্রদায়িকভাবে আমরা মেলামেশা করতে পারি, ধর্ম নিরপেক্ষতা আমাদের মধ্যে কাজ করে, সেই হিসাবেও আমাদের সংবিধানে লেখা আছে। তাহলে আমাদের রাষ্ট্রধর্ম কি? ইসলাম। রাষ্ট্রধর্ম আসলো ইসলাম। এছাড়া আমাদের দেশে আরও যেসব ধর্মের অনুসারীরা আছে, ধর্মের বাসিন্দা আমাদের দেশে আছে, তাদের প্রতিও সহনশীল, যত্নশীল হওয়ার জন্যে, নিরপেক্ষ থাকার জন্যেও আমাদের রাষ্ট্রধর্মের মধ্যে, মূলনীতির মধ্যে আছে। এরপরে রাষ্ট্রধর্ম, এরপরে আসছে জাতি ও জাতীয়তা। জাতি ও জাতীয়তা দেখো, ক্ষুদ্র নৃগোষ্ঠীবাদে জাতি হিসাবে বাংলাদেশের জনগণ কি হিসাবে পরিচিত বলো তো? বাঙালি হিসাবে, তাই না? আমরা বাঙালি হিসাবে পরিচিত এবং আমাদের কি বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের মানে আমাদের পরিচয়টা কি? আমি যখন বাইরের কোথাও যাই তখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কোথাকার, আমরা কি বলি? আমরা বাংলাদেশি, তাই না? তাহলে আমরা জাতি হিসাবে বাঙালি আর নাগরিক হিসাবে আমরা বাংলাদেশি। তো এই হচ্ছে জাতি ও জাতীয়তা। জাতি হিসাবে আমরা বাঙালি আর আমাদের জাতীয়তা হলো আমরা বাংলাদেশি। এগুলো কিন্তু আবার শুধুমাত্র ক্ষুদ্র নৃগোষ্ঠী বাদে, এই যে সাঁওতাল, চাকমা, গারো এ যারা আছে এদের বাদে আমরা জাতি হিসাবে বাঙালি এবং আমাদের জাতীয়তা হচ্ছে বাংলাদেশি। এরপরে কি আসছে? এরপরে আসছে এককেন্দ্রিক সরকার। এককেন্দ্রিক সরকার দেখো, বাংলাদেশের সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য যে বাংলাদেশের সংবিধান এককেন্দ্রিক দেশে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত থাকবে। তো প্রিয় বন্ধুরা, আমরা 7টা বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। আমরা আরও 7টা সম্পর্কে জানি, যেহেতু আমাদের সময় আছে আমরা বাকি 7টা সম্পর্কে জানব। আট নম্বর আসছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। এক কক্ষ বিশিষ্ট আইনসভা। 9 নম্বরে আসছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার। 10 জনগণের সার্বভৌমত্ব। জনগণের সার্বভৌমত্ব। বিচার বিভাগের স্বাধীনতা। আরো সর্বজনীন ভোটাধিকার এবং নির্বাচন অনুষ্ঠান।
সংবিধান দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা 7টি বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম এতক্ষণ। এখনো আরও বাকি 7টি সম্পর্কে আমরা জানব। 8 নম্বরে আসছে কি, এক কক্ষ বিশিষ্ট আইনসভা। সংবিধান এক কক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত 300 জন সংসদ সদস্য এবং 300 জন সংসদ সদস্য নির্বাচিত হবেন এবং তাদের দ্বারা নির্বাচিত 50 জন মহিলা সদস্য নিয়ে এই আইনসভা গঠিত হবে। তাহলে আমরা কি জানলাম, এক কক্ষ বিশিষ্ট আইনসভার মধ্যে কি থাকবে, এই আইনসভার মধ্যে 300 জন সদস্য থাকবে। এই 300 জন সদস্য কি হবে, ভোটে নির্বাচিত হবে। এবার 300 জন সদস্য ভোটে নির্বাচিত হলো 300 জন। এবার এই 300 জন 50 জন মহিলা সদস্যকে নির্বাচিত করবেন। তাহলে আমরা 350 জন সদস্য নিয়ে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, এটি বাংলাদেশের সংবিধানের একটি বৈশিষ্ট্য। পরবর্তী কি, 9 নম্বর আছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার কি বলা হয়েছে, যে বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকার, এই অধিকার তোমার সংরক্ষণের নিশ্চয়তা দেওয়া হয়েছে। আমাদের যে মৌলিক অধিকার রয়েছে, এই মৌলিক অধিকারগুলো আমরা যাতে সঠিকভাবে ভোগ করতে পারি, সবাই সমপর্যায়ে পেতে পারি, আমাদের মৌলিক অধিকার আদায় হচ্ছে কিনা নাগরিকদের, সেগুলো সম্পর্কে সমস্ত প্রকার খেয়াল রাখা, এটিও সংবিধানের একটি বৈশিষ্ট্য। 10 নম্বর কি, জনগণের সার্বভৌমত্ব। যেহেতু আমাদের দেশ স্বাধীন দেশ, আমরা জনগণ, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক কিন্তু এই জনগণ, তাই না? এই জনগণ, এই মানুষ, 30 লক্ষ মানুষের ত্যাগের বিনিময়ে আজকে আমাদের এই স্বাধীনতা। জনগণের পক্ষেই এই মানুষ, আমরা যে বাঙালি জাতি, এই বাঙালি জাতি এই জনগণের পক্ষে নির্দিষ্ট কর্তৃপক্ষ এই ক্ষমতা পরিচালনা করবে। আমাদের ক্ষমতা, বাংলাদেশের ক্ষমতা কিন্তু জনগণের হাতে, কিন্তু জনগণের পক্ষ থেকে একটি নির্দিষ্ট কর্তৃপক্ষ এই দেশ পরিচালনা করবে। অর্থাৎ কেমন যেন মনে হচ্ছে যে মানে জনগণের সার্বভৌমত্ব, মানে সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ, অর্থাৎ জনগণের সার্বভৌমত্ব থাকতে হবে। এটি হচ্ছে বাংলাদেশের সংবিধানের একটা বৈশিষ্ট্য। যেহেতু আমরা স্বাধীন দেশ, আমরা জাতি হিসাবে আমরা আমাদের স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমাদের সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে জনগণের সার্বভৌমত্ব থাকতে হবে। 11 নম্বর বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চয়তা দেওয়া হয়েছে আমাদের সংবিধানে। আমাদের বিচার বিভাগের অবশ্যই আমরা যে বিভিন্ন দৃষ্টান্ত আমরা দেখতে পাই আমাদের সরকারের অধীনে, আমরা কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা সেখানে দেখতে পাই। তো আমাদের বিচার বিভাগের স্বাধীনতা, এটি সংবিধানের একটা বৈশিষ্ট্য। তারপরে কি আসছে, সর্বজনীন ভোটাধিকার। এটাও আমরা লক্ষ্য করে থাকি যে আমাদের সকলেরই ভোটের অধিকার আছে এবং আমরা সেভাবেই ভোটে অংশগ্রহণ করে তারপরে আমাদের সংসদ সদস্য নির্বাচিত হন ভোটের অধিকারের মাধ্যমে, আমাদের ভোট দিয়েই। তো এই ভোটের অধিকার সকলেরই আছে। প্রাপ্ত বয়স্ক যাদের ভোটের বয়স হয়েছে তাদের সকলেরই এই ভোটের অধিকার রয়েছে। এটি সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তার পরবর্তী কি আসছে, নির্বাচন অনুষ্ঠান। আমরা যেহেতু আমাদের ভোটের মাধ্যমে আমরা সদস্য নির্বাচন করে থাকি, এজন্যে এর নির্বাচন অনুষ্ঠান করার এই সংবিধানের একটা বৈশিষ্ট্য। কোনো কারণে সংসদ ভেঙে গেলে বা অবলুপ্ত হলে সংবিধানের 90 দিনের মধ্যে এই নির্বাচন পুনরায় করে আবার সদস্য নির্বাচন করা হয়। এখন মনে হয় চলছে, এখনও কোথায় জানি একটা মানে নির্বাচন চলছে, সেখানে মানে ছিল না। তো যাই হোক, মানে কোনো কারণে যদি সদস্য মারা যান কিংবা তিনি কোনো কারণে অ্যাবসেন্ট থাকেন, তখন সেখান থেকে 90 দিনের মধ্যে পুনরায় নির্বাচন অনুষ্ঠান করা, এটি বাংলাদেশ সংবিধানের একটি বৈশিষ্ট্য।
সবশেষ বৈশিষ্ট্য কি আসছে? সংবিধান সংশোধন। সংবিধান সংশোধন এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাদের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। কারণ সংবিধান একটি গুরুত্বপূর্ণ একটি লিখিত একটি পবিত্র দলিল আমাদের কাছে। হচ্ছে অনেক কষ্টের পর আমরা এই সংবিধান তৈরি করেছি, কিন্তু তার মানে এই না যে এটি একেবারেই অপরিবর্তনশীল। এটি পরিবর্তন করা যাবে, প্রয়োজনে পরিস্থিতিতে এটি পরিবর্তন করা যায়। যে কারণে এ পর্যন্ত সংবিধান তৈরি থেকে এ পর্যন্ত আমাদের সংবিধান 17 বার পরিবর্তন করা হয়েছে। আমাদের সংবিধান 17 বার বিভিন্ন পরিবর্ধন এগুলো করা যায়, এগুলো হচ্ছে করাতে কোনো সমস্যা নাই। তো যাই হোক, আমাদের সংবিধান 17 বার আমাদের সংবিধান পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ আমাদের সংবিধান যে পরিবর্তন হয়েছে সেটি হলো 2018 সাল। 2018 সালে এটি সর্বশেষ মানে সংশোধন করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে বাংলাদেশ সরকারের সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু একটি সংবিধানের যে বাংলাদেশ সরকারের সার্বভৌম একটি সংবিধান রয়েছে, এগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে বোঝা যাবে যে আমাদের দেশের একটা সুন্দর সংবিধান রয়েছে, যা অনুসরণ করে আমাদের দেশ, সেই স্বাধীন দেশ আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারছি। তো শিক্ষার্থী, ঠিক তেমনি আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে, প্রতিটি মানুষের জীবনেই এমনি সংবিধানের মতোই এমনি পরিকল্পনা থাকতে হবে। সুন্দর পরিকল্পনা ছাড়া কখনোই কোনো কাজে সফলতা অর্জন করা যাবে না। বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রেও যেমন সুন্দর একটি সংবিধান রয়েছে, সেই সংবিধান পরিচালনা করে সেই সংবিধান মেনে আমাদের দেশ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। ঠিক তেমনি প্রতিটি মানুষের জীবনেও তার জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা অনুযায়ী যদি আমরা চলি তাহলে আমরা যে কোনো কাজে ইনশাল্লাহ সফলতা অর্জন করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকো। আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আর আগামী 12 তারিখে তোমাদের সাথে সবার সাথে স্কুলে দেখা হচ্ছে। সবাই না, যে সিস্টেম অনুযায়ী ক্লাস ওয়ারি সরকার কর্তৃক নির্দেশিত, সেভাবে তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।